দর্শক, আজ আমরা বাংলাদেশের জাতীয় বাজেটে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য এবং এর জন্য যে বাজেট বরাদ্দ, এই বিষয়টির উপর বিশ্লেষণ করার জন্য একটি আলোচনা সবাই একত্রিত হয়েছি। আমাদের সাথে আজ যারা আলোচনায় অংশগ্রহণ করবেন সেই সব অতিথিদের সাথে আপনাদের কাছে এখন আমি পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আছেন জনাব AFM হায়াতুল্লাহ, অ্যাডিশনাল সেক্রেটারি, জনপ্রশাসন মন্ত্রণালয়। আরও আমাদের সাথে উপস্থিত আছেন জনাব সাইফুল ইসলাম, অ্যাডিশনাল সেক্রেটারি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাথে আছেন জনাব শওকত আলী, জয়েন্ট সেক্রেটারি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এবং পাশে আরও আছেন ডক্টর ফেরদৌসী বেগম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের লিড অফ HRHR, যেটাকে আমরা প্রজনন স্বাস্থ্য বলি। এবং এই প্রোগ্রামের সাথে আমাদের ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন রাজিয়া সুলতানা, ওয়াইমুভ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমরা বাংলাদেশে অপরাজেয় বাংলাদেশের পক্ষ থেকে ছোট্ট একটা স্টাডি করেছি। বাংলাদেশে আমরা গত 3 মাসে একটা ছোট্ট গবেষণা করেছি। গবেষণাটা ছিল যে বাংলাদেশের শিশু কিশোর যারা আছে, কৈশোর যারা আছে, তাদের জন্য যে স্বাস্থ্যসেবা আছে বা প্রজনন স্বাস্থ্যসেবা আছে, তার জন্য আসলে বাজেট বরাদ্দটা কীরকম আছে এবং সেটা যথেষ্ট কি না, এবং এই বাজেট বরাদ্দটা যতটুকুই আছে সেটা আমরা আসলে ব্যয় করছি কি না সেটা দেখার জন্য আমরা একটা স্টাডি করেছি। যে বাজেটটা বরাদ্দ আছে সে বাজেটটা 2020 থেকে 2022 পর্যন্ত দেখা গেছে যে 90% বাজেটে ঘাটতি দেখা যাচ্ছে। এটা একটা বড় বিষয়। আর একটা আছে যে এলাকায় যতটা স্বাস্থ্যসেবা বা প্রজনন স্বাস্থ্যসেবা আছে প্রতিটি এলাকায়, সেখানে এলাকার কিশোর কিশোরীরা আসলে খুব একটা বেশি পরিচিত না এবং তারা ওখানে স্বাস্থ্যসেবা নিতেও যেতে চায় না। এবং এই স্বাস্থ্যর সেবার জন্য যে অবকাঠামো আছে সেটাকেও বলা হচ্ছে যে এটা কৈশোর বান্ধব নয়, এটাকে আরও একটু শক্তিশালী করা খুবই জরুরি। আবার আমরা এটাও দেখেছি এই স্টাডিতে যে এলাকার জনগণ, বাবা মা, অভিভাবক, তাদেরও খুব একটা কৈশোর বা কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা আগ্রহ নাই, তাদের কোনো মনোযোগ নাই এবং অনেকাংশে দেখা গেছে তাদের এক ধরনের অনীহা কাজ করে যাতে করে তাদের ছেলেমেয়েরা স্বাস্থ্যসেবা নিতে না যায়। আবার এটাও আমরা দেখেছি যে এলাকার জনগণের সাথে স্বাস্থ্যসেবার যে অবকাঠামো আছে অথবা যে প্রতিষ্ঠানগুলো আছে তার খুব একটা বেশি সম্পৃক্ততা নাই। এরপরে আরও দুটো আমি বলে শেষ করব। আর একটা হচ্ছে যে যতগুলো আমাদের ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি বা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন, তাদের ভিতরে যে সমন্বয়, সেই সমন্বয়ের জায়গাটা খুব দুর্বল, খুবই ক্ষীণ। এবং সর্বোপরি যে বাজেটটা বরাদ্দ আছে, আমরা বলছি যে বাংলাদেশের মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ হলো কিশোর কিশোরী। তাদের জন্য এই বাজেট বরাদ্দটা খুবই অপ্রতুল এবং সেটার ব্যয় কিভাবে হচ্ছে সেই বিষয়টা আসলে আমরা যেটাকে বলি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS এবং মনিটরিংয়ে খুব বেশি পরিষ্কারভাবে আসে না। এটাই ছিল মূলত আমাদের এই গবেষণার তথ্য উপাত্তগুলো আমি সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা আলোচনায় যাব। স্যার আপনাকে দিয়ে, হায়াতুল্লাহ স্যার আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে এই যে কৈশোরকালীন স্বাস্থ্য সেবা, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনি যে তথ্যপত্রগুলো তুলে ধরলেন সেটা হলো যে আমাদের জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের এই শিশু কিশোর। তো এটি সত্যি, এর মধ্যে তথ্যগত কোনো বিচ্যুতি নাই। আর আপনি যে বাজেটের কথা বললেন যে বাজেটের পরিমাণটা কত সেটা অনুল্লেখিত থাকলেও আমরা বলতে চাই যে বাজেটে যে ফিগারটাই দেখানো হোক না কেন, বাস্তবে এই যে পরোক্ষভাবে ওই অ্যামাউন্টের সাথে কিন্তু আরও যোগ হয়। একটা পরিবারে সকলেই কিন্তু আর্ন করে না। জি। তো যদি ওইভাবে যে এত পার্সেন্ট জনসংখ্যা আমাদের 5 ভাগের 1 ভাগ, তার ওই আনুপাতিক হারে বাজেটের বরাদ্দটা তো আসলে হয় না। সরকারের কাছে প্রায়োরিটি থাকে বিভিন্ন খাত, যে কোন খাতে, যেমন সরকারের 15টা মন্ত্রণালয় কিন্তু এই শিশু কিশোরদের নিয়ে কাজ করে। আমি স্পেসিফিক্যালি এটা বলতে চাই যে সরকারের বাজেট বরাদ্দ
এইটা নির্ভর করে আসলে আমরা কিভাবে সেইটা চাই। আমাদের আপনার এই ফাইন্ডিংসের মধ্যে কিন্তু উঠে এসেছে এবং আমার কাছে মনে হয়েছে যে ফাইন্ডিংসগুলো অত্যন্ত বাস্তব, যে আমাদের অভিভাবক পর্যায়ে একটা অনীহা থাকে, আর এই প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে আমাদের মানে স্বাস্থ্যকর্মী বা সরকারি পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা স্বাস্থ্যসেবার সাথে নিয়োজিত আছেন তাদের অব্যাহত কর্মপ্রচেষ্টার ফলে আমি তো মনে করি যে আছে আমাদের কাজ করার অনেক মানে প্রয়োজন আছে, অনেক ক্ষেত্র নতুন করে সৃষ্টি করতে হবে, কিন্তু মানে একেবারে যে খুব খারাপ অবস্থায় আছি তা আমি মনে করি না। স্যার আপনার কাছে আবারও আসবো, এবার আমি স্যার সাইফুল ইসলাম স্যারের কাছে বলতে চাই যে এসডিজি গোলের আমাদের কিন্তু 3 নম্বরে হেলথ অ্যান্ড গুড হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের কথা বলা আছে, এবং এসডিজির জন্য অনেকগুলো ছোট ছোট কমিটিও ফর্ম করা আছে, সমন্বয় কমিটি আছে, এবং আপনি সমাজসেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় দায়িত্ব যেটা যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কিন্তু আপনাদের কাজটা, এবং এসডিজি গোলের ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড মেইন প্রিন্সিপাল হচ্ছে যে কেউ পিছিয়ে পড়ে থাকবে না। তো এখানে আমরা দেখেছি যে একটা বিশাল অঙ্কের বা সংখ্যক কিশোর কিশোরীরা এখনই পিছিয়ে পড়ে আছে, তারা কিন্তু স্বাস্থ্যসেবার আওতার ভিতরে আসেনি। যেমন আপনি চর এলাকায় দেখবেন, তারপর চিটাগং হিল ট্রাক্সে দেখবেন, অথবা বস্তি এলাকাগুলোতে দেখবেন, হাওড় বাউড়া এলাকাগুলোতে আমরা পাচ্ছি না। সেই জায়গাগুলোতে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা সরকারিভাবে কি ধরনের উদ্যোগ আছে এদেরকে সম্পৃক্ত করার বিষয়ে? আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয় যে এই মন্ত্রণালয়ের কাজের মধ্যে যেটা একটা আছে যে আপনার ট্যানজিবল আর ইনট্যানজিবল ওয়ার্ক অনেকগুলো আছে। আর আমরা স্বাস্থ্য, আপনি কি জানেন যে শিশু আইন 2013 এবং পরে 18তে যেটা 2018তে যাওয়ার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ম্যান্ডেটে আছে। এবং আমরা যে শিশুরা যারা মানে আইনের সংস্পর্শে এবং সংঘর্ষে, তাছাড়াও যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে কাজ করি এবং দুর্গম এলাকায়। তা আমি এই মানে সৌভাগ্যবশত আমি সিএসপিবি প্রজেক্টের অতিরিক্ত দায়িত্বে আছি প্রকল্প পরিচালক হিসেবে। এবং আপনি জানেন যে এই গভর্নমেন্ট আসার পর মানে বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরেই কিন্তু শিশু কিশোরদের বিষয়গুলো নিয়ে ভালোভাবে কথা হয়েছে, এবং এমডিজি গোলে আমাদের ভালো করার জন্যই কিন্তু এসডিজি গোলে সেট আপ করা হয়েছে। এবং এমডিজি গোলে বাংলাদেশ অন্য যে কোনো উন্নয়নশীল উন্নত দেশের চেয়েও অ্যাচিভমেন্ট ভালো। এবং এই এসডিজি গোলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন এসডিজি সমন্বয়ক আছেন, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত কমিটিগুলিতে মিটিং করছি। সুতরাং সরকারের প্রচেষ্টাগুলো অব্যাহত আছে এবং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা ইদানিং কিছু সমাজকর্মী ইউনিসেফের সহযোগিতায় আমরা চর অঞ্চল বা দুর্গম অঞ্চলে, এমনকি মনে করেন যে মনপুরা, এখানেও কিন্তু আমরা সমাজকর্মী নিয়োগ করেছি। এবং আমরা ব্যক্তিগতভাবে কোনো শিশু যখন সুরক্ষার প্রয়োজন হয় আমরা সেই চেষ্টা করছি। তবে আমি কথাটা বলবো যে শুধুমাত্র সরকারের পক্ষেই এই সুরক্ষার চেষ্টা একা আর পক্ষে করা সম্ভব নয়। আমি দেখেছি যে আমি আসার আগে একটু দেখলাম যে প্রায় 6 লাখের মতো বাংলাদেশে এই সমাজ কল্যাণের আন্ডারে রেজিস্টার্ড সংগঠন আছে। আমরা যদি এই সংগঠনগুলোকে সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সোশ্যাল মুভমেন্টের দিকে যেতে পারবো। এবং সোশ্যাল মুভমেন্ট ছাড়া এই ব্যাপক সংখ্যক শিশু কিশোরের মানে যে সম্পৃক্ততা আনা সম্ভব নয়, এটাই আমি বলছি। তো এবারে স্যার আমি শওকত আলী স্যারের কাছে বলবো যে আসলে আমাদের দেশের বিশাল একটা সংখ্যক শিশু, যেটা স্যার বললেন যে এখনও কিন্তু তারা যে কোনো সেবার বাইরে রয়ে গেছে। মেয়েদের স্বাস্থ্য সেবা নেওয়ার হারটা খুব কম। আর একটা হলো যে মেনস্ট্রুয়াল হাইজিন এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা 50% কম। সারা দেশব্যাপী এই একটা অবস্থা বিরাজ করছে। তো সেই জায়গায় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে মানুষের জীবন এবং বিকাশে একটা বড় রকমের অবদান রাখার কথা, সেই জায়গায় আপনাদের পরিকল্পনাটা কি আছে? আমরা যদি বাই ডেফিনেশন দেখি যে শিশুর বয়স নিয়ে যে 18 বছর পর্যন্ত যদি আমরা ধরি শিশু, তাহলে কিন্তু আমাদের মোট জনগোষ্ঠীর 40% শিশু। এবং এই 40% জনসংখ্যাকে আমাদের গুরুত্ব আরোপের জন্য আমরা যদি সংবিধান ধরি, আমাদের যেটি হচ্ছে সর্বোচ্চ অঙ্গীকার জায়গা, সেখানে আপনার অনুচ্ছেদ 28(4) কিন্তু শিশুদের অগ্রগতির জন্য একটা ইঙ্গিত দেওয়া আছে যে জাতিকে এই শিশুদেরকে অগ্রগতির একটা ব্যবস্থা করতে হবে।
সেটিকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের বাজেট যখন তৈরি হয় প্রতি বছর কিন্তু এটি থাকে সরকারের যারা এই থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, যার কারণে আমরা যে টোটাল বাজেটটা করি সেখানে কিন্তু শিশু বাজেট নামে আরেকটি তৈরি করা হয়। সেই শিশু বাজেটে আমরা কোথায় কোথায় ফোকাস করা দরকার শিশুদের, সেই জায়গাগুলোতে কিন্তু ফোকাস করা হয়। যেমন আপনার একটা উদাহরণ আমি দিতে পারি, সেটি হচ্ছে যে আমরা এখন প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে আপনার মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা সবখানেই একটা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি করে থাকি। সেখানে বলা হচ্ছে যে শিশু বান্ধব বা শিশু সংশ্লিষ্ট ন্যূনতম যা কিছু কার্যক্রম থাকবে তার 20% যেন থাকে সেখানে। তাহলে সেটি যদি হয় তাহলে এটি কিন্তু আমাদের সবার জন্য এক ধরনের বাধ্যবাধকতা চলে আসছে অলরেডি, এবং সেটি পরোক্ষ প্রত্যক্ষ সবাই করি আমরা। এখন আসি আপনার এই জায়গাটায় যে আমাদের উদ্দেশ্য কি, আমার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে ভীষণ আছে সেটি হচ্ছে আমাদের একটি সংস্কৃতি মনস্ক সৃজনশীল জাতি গঠন। তাহলে আমি যদি জাতি গঠন করতে চাই কাদের উপরে আমাকে ভরসা করতে হবে, আমাকে তাকাতে হবে কিন্তু ওই শিশুদের দিকে। তাহলে সেটি থেকে আমরা যখন তাকাই তখন আমরা কি করি, আমরা করি আমার মোট 17টা দপ্তর সংস্থা আছে, তাদের যে কার্যক্রম আছে মানে সাংস্কৃতিক কার্যক্রম, প্রত্যেকটা সাংস্কৃতিক কার্যক্রমে শিশুদের জন্য ভিন্ন ভিন্ন কার্যক্রম থাকে। যদি আমি বলি শিল্পকলা একাডেমি, শিল্পকলা একাডেমির যে শিল্পের বিভিন্ন শাখা প্রশাখায় যে তারা যে সমস্ত চর্চা করে প্রশিক্ষণ, সেখানে কিন্তু বয়সভিত্তিক বিষয়গুলি থাকে, ভাগ করা আছে। যেমন কবি নজরুল ইনস্টিটিউট সেখানে আছে। ইভেন আমরা যদি সাংস্কৃতিক ঐতিহ্যের কথা চিন্তা করি, আমরা জাদুঘরের সুনির্দিষ্টভাবে শিশুদের জন্য বিশেষ বিশেষ দিবসগুলোতে কিন্তু ফ্রি বিনামূল্যে তাদেরকে প্রবেশের সুযোগ করে দিচ্ছি, যাতে করে এই জাতির যে ঐতিহ্য, ইতিহাস, সাংস্কৃতিক মূল্যবোধ এগুলো শিশুরা নিজেদের মধ্যে ধারণ করতে পারে। এছাড়াও যেটি করছি আমরা, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, জনগোষ্ঠী, তাদের যে নিজস্ব ভাষা, এই ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে, যার কারণে আমরা তাদেরকে মাতৃভাষা কোর্সও কিন্তু চালু করেছি। এই যে টোটাল এই কার্যক্রমের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, আমরা স্কুলগুলোতে সাংস্কৃতিক চর্চা বলে প্রায় 800 স্কুলে এখন পর্যন্ত আমরা কার্যক্রম শুরু করেছি, যেগুলোতে বাচ্চারা গান শিখে ইয়ে করে। তো সব কিছু মিলে যদি একটি সংস্কৃতি মনস্কভাবে আমরা তৈরি করতে পারি, তাহলে যে প্রসঙ্গটি আসছে যে অসচেতনতা, এটি কিন্তু আমাদের অনেকখানি দূর হয়ে যাবে। আর সবথেকে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে যে আমরা কি চাই, আমরা চাই মুক্তিযুদ্ধ চেতনা সম্পন্ন একটি জাতি। তাহলে মুক্তিযুদ্ধ চেতনা বলতে কিন্তু একটি ব্যাপক বিষয়, সেখানে আপনি কাউকে পিছিয়ে রাখতে পারবেন না। যেটি একটি বললেন যে এসডিজির একটি গোলে আমাদের প্রধান স্লোগান হচ্ছে, প্রিন্সিপালই হচ্ছে যে আমরা কাউকে পিছিয়ে রাখবো না, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। তাহলে সব কিছু আমরা এইভাবে যদি চিন্তা করি, আরেকটি কৌশলপত্র আপনার করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সেটি ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। সেখানে কিন্তু এই শিশুদের বিভিন্ন মানে প্রবলেমসগুলো, ইস্যুগুলোকে নিয়ে ছোট ছোট প্রোগ্রাম তৈরি করা হচ্ছে, হ্যাঁ, যেটি সমন্বয় করে একটি আমব্রেলা প্রজেক্ট হবে। যেমন ধরেন পুষ্টি, স্যানিটেশন, হেলথ কেয়ার, তারপর রিপ্রোডাক্টিভ, এগুলো সব কিছু। স্যার, আমি আবারও আপনার কাছে আসবো। এবারে ফেরদৌসী আপা, ডক্টর ফেরদৌসী, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনি তো বিশেষ করে এইচআর যেটা রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস অ্যান্ড সেক্সুয়াল হেলথ রাইটস, তো আপনি এটার উপরে লিড করছেন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সাথে আছেন। হোয়াই ইট ইজ সো মাচ ইম্পর্টেন্ট টু প্ল্যান? আপনার কাছে কেন মনে হয় যে প্ল্যান বাংলাদেশ সেটাকে খুব ইম্পর্টেন্স দেয় বা দিচ্ছে? যৌন এবং প্রজনন স্বাস্থ্য, আপনি যেটা সংক্ষেপে বলছিলেন এইচআর, এটাকে আমরা যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বলি। এবং অলরেডি আমাদের ডিসকাশনে আসছে যে আমাদের একটা বিরাট একটা অংশ, মানে 1/5 বলি অ্যাডোলেসেন্ট, যদি আমরা চাইল্ডকে ধরি 40%, একটা বড় একটা অংশ শিশু, কিশোর এবং যুব মহিলা আছে, যাদের প্রজনন স্বাস্থ্যটা, প্রজনন অধিকারটা
খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা রাইটস তাদের, যে সেটা যদি তারা না পায় তাহলে তারা কিন্তু তাদের যে ফিউচার অ্যাসপিরেশন যেটা আছে, যেটা নিয়ে তারা বড় হবে, এটা কিন্তু এনশিওর করা যাবে না। এবং আমরা দেখেছি যে এই যে বড় জনগোষ্ঠীটার মধ্যে এই রিপ্রোডাক্টিভ হেলথ, স্বাস্থ্য নিশ্চিত করা, তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে কাজটা, সেই কাজটাই কিন্তু আমরা পিছিয়ে আছি। তো সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতায় বিভিন্ন ইউন অর্গানাইজেশনের সাথে এবং INGO লাইক প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আমাদের মতো অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করে অনেক দূর কিন্তু আমরা এগিয়েছি। আমরা অ্যাডোলেসেন্ট স্ট্র্যাটেজি করেছি এবং তার উপর বেস করে একটা অ্যাকশন প্ল্যানও করেছি এবং সেটা কস্টেড হয়েছে, এবং যেটার বাজেট আলোচনা আজকে আমরা করছি। কিন্তু দেখা গেছে যে আমাদের সোশ্যাল যে স্টিগমা, যে নর্ম, যে কথাটা স্যারের প্রথম ডিসকাশন থেকে এসছে, যে বাবা মা বা আমাদের সোসাইটি কিন্তু এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কথা বলার জন্য অ্যালাউ করছে না। যার জন্য আমাদের এই বিরাট জনগোষ্ঠী যদি ভবিষ্যতের জন্য তৈরি করতে হয় তাহলে কিন্তু ওদেরকে জানাতে হবে, এবং জানানোর জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল কিন্তু, যদি আমাদের কর্মক্ষেত্রটা আমরা বলি, তাহলে আমরা শিশু, কিশোর এবং যুব নারীদেরকে নিয়েই আমরা কাজ করছি। এবং এই কাজের জন্য কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, এডুকেশন মিনিস্ট্রির সাথে এবং ইউন অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করছি, যারা নাকি সরকারকে ওতপ্রোতভাবে সাপোর্ট করে, যাতে করে এই যে অ্যাডোলেসেন্ট হেলথ স্ট্র্যাটেজি 17 থেকে 30 সাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে টার্গেট করে যেটা তৈরি করা হয়েছে, সেটা যেন প্রপারলি যেন বাস্তবায়ন হয়। এবং এই বাস্তবায়নের জন্য যখন আমরা দেখেছি যে অ্যাডোলেসেন্টরা ঠিকমতো জানে না, কমিউনিটির লোকজন এটা করছে না, মানে ওরা ঠিকমতো শাই ফিল করে বা বলে না যে অমুক জায়গায় স্বাস্থ্যটা আছে, শেয়ারিং এর প্ল্যাটফর্মটা ওপেন না। আবার যখন নাকি যেখানে নাকি সেবা নিতে গেছে, সেখানে গিয়ে দেখেছে যে সেবার যে জায়গাটা সেখানে তৈরি না, দক্ষ জনবলের অভাব ইত্যাদি ঘটছে। যদিও আমরা সবাই মিলে কিন্তু কাজ করছি এটা ইমপ্রুভমেন্টের জন্য, যে কারণে প্ল্যান ইন্টারন্যাশনাল এই গত বছরই আমাদের 10 বছরের জন্য একটা কান্ট্রি স্ট্র্যাটেজি তৈরি করেছে, এবং এই কান্ট্রি স্ট্র্যাটেজির মধ্যে 3টা থিমেটিক এরিয়া আইডেন্টিফাই করেছে, এবং যৌন এবং প্রজনন স্বাস্থ্যটাকে একটা থিমেটিক এরিয়া হিসেবে, 1 নম্বর থিমেটিক এরিয়া হিসেবে আইডেন্টিফাই করেছে, এবং যেটা আমি লিড করছি। এবং এইখানে 3টা অবজেক্টিভ আইডেন্টিফাই করেছে, যে আসলে যতগুলো প্রবলেম আমরা দেখি, সেই প্রবলেমগুলোর জন্য 1 নম্বর হলো যে আমাদের গভর্নমেন্টকে আসলে সাপোর্ট করতে হবে, যাতে করে যতগুলো হেলথ ফেসিলিটি ন্যাশনাল এবং সাব ন্যাশনাল আছে ওগুলো যেন স্ট্রেংথেন হয়, যারা যেন অ্যাডোলেসেন্টরা যখনই ওরা যেন জানে যে কোথায় স্বাস্থ্যসেবাটা পাওয়া যায়, ওরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, ওরা শিক্ষা স্কুল থেকে ঝরে যাচ্ছে, তারা আর্লি ম্যারেজের শিকার হচ্ছে, আর্লি ম্যারেজের জন্য ওরা অল্প বয়সে গর্ভবতী হয়ে যাচ্ছে, ম্যালনারিজ বাচ্চা দিচ্ছে, এবং মা এবং শিশুরা অকাল মৃত্যুতে ঝরে পড়ছে যেহেতু অল্প বয়সে। এই যে সেবাগুলো যেগুলো যেখানে পাওয়া যায়, সেটা স্ট্রেংথেনিংয়ের জন্য আমাদের একটা লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। 2 নম্বর নির্ধারণ করেছি হলো যে এই যে আমাদের বিপুল জনগোষ্ঠী যারা চাইল্ড এবং কিশোর, এবং তাদেরকে আসলে নলেজ দিয়ে, দক্ষতা দিয়ে তাদেরকে এমন একটা পর্যায়ে আনা যাতে করে ওরা নিজেদের রিপ্রোডাক্টিভ হেলথ এবং রাইটটাকে সারা জীবন ধরে প্রোটেক্টেড করতে পারে, এনজয় করতে পারে, তাদের আত্মবিশ্বাসটা বাড়ানো, তাদেরকে শিক্ষিত করে, তাদেরকে দক্ষ করে তোলা। এটা একটা আমাদের আরেকটা হলো লক্ষ্যমাত্রা। আরেকটা লক্ষ্যমাত্রা হলো যে আমাদের সামাজিক যে নেগেটিভ যে নর্মসগুলো আছে, যেগুলো আসলে আমাদের স্যারের প্রথম টেনে পিছনে রাখছে, আমরা যতই আগাতে চাচ্ছি ন্যাশনাল লেভেলে আমরা অনেক ধরনের ফোরাম করছি, স্টিয়ারিং কমিটি করছি, ওয়ার্কিং গ্রুপ করছি, কিন্তু যেটা হলো যে এই পিছনে টেনে রাখাটাকে আমরা যদি দূর করতে চাই, সেটার জন্য আমাদের একটা লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, যাতে করে আমরা সবাইকে জানাই যে এটা কোনটা ঠিক, কোনটা ঠিক না, এবং কি করলে আমাদের এই যে শিশুরা এবং অ্যাডোলেসেন্টরা তাদের যে ফিউচার অ্যাসপিরেশন, যে আমি কি হতে চাই, আমি কখন বিয়ে করতে চাই, আমার শরীর আমি কি কখন এটাকে কিভাবে দেখতে চাই, আমার একটা সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা দেখেছি যে মাসিক হাইজিন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই ইস্যুটাতে কিভাবে সে বুঝবে যে কিভাবে হাইজিনটা প্রপারলি ম্যানেজ করবে, কোথায় সে যাবে, প্রবলেম হলে কোথায় আসবে, এই সমস্ত জিনিসগুলো যেন মুখ খুলে সবার কাছে বলতে পারে,
মানে প্রথমে আমাদের সোশ্যাল এই নেগেটিভ ইম্প্যাক্টের যে কাজটা আসলে প্রথমে আমরা শুরু করেছি পরিবার থেকে। টক টু ইউর প্যারেন্টস, বাবা মার সাথে কথা বলো, তোমার পিয়ারের সাথে কথা বলো, কমিউনিটির সাথে কথা বলো, হেলথ প্রোভাইডারের সাথে কথা বলো, স্কুলের টিচারের সাথে কথা বলো। কারণ আমাদের প্ল্যান ইন্টারন্যাশনাল, আপনি জেনে খুশি হবেন আপা, আমাদের 10,000 প্লাস স্কুলে আমাদের প্ল্যান কাজ করছে এই অ্যাডোলেসেন্টকে রিচ করার জন্য। সো এবং এই যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য। তার মানে এটা মূল কথা যেটা আপনি বলছেন সেটা যদি বলি আমি, যে কিশোর কিশোরী তো একটা বয়স, মানে দে আর হেডিং টুয়ার্ডস টু বি এ ফুল ম্যান আর ওম্যান। তো তারা তো পূর্ণাঙ্গ নারী এবং পুরুষের তৈরি হতে যাচ্ছে, এই সময়টা রেডি করে দেওয়ার জন্য প্ল্যান কাজ করছে। এই কাজটা আসলে প্ল্যান করছে। এবং আপনার কাছে আবারও আসব। এবারে আমি রাজিয়া সুলতানার কাছে যাব। আমরা ওয়াইমুভ প্রজেক্টটাকে আসলে কি কি কাজগুলো আমরা সম্পৃক্ত করেছি, অথবা এটার মূল উদ্দেশ্যটা কি, এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। কেননা ওয়াইমুভ প্রজেক্টের অংশ হিসাবেই কিন্তু আমরা স্টাডিটা করেছি। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করছি, চেষ্টা করছি যে একটি ডাইনামিক এবং ইনক্লুসিভ সিভিল সোসাইটি গঠনের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যুবদের, বিশেষ করে মেয়েদের এবং শিশুদের সুরক্ষা, অংশগ্রহণ, যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার, এই বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কিভাবে কাজ করা যায়। ওয়াইমুভ প্রকল্পটি 64টি জেলায় কিন্তু বাস্তবায়িত হচ্ছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের মাধ্যমে, যেটা হচ্ছে একটা শিশুদের নেটওয়ার্ক, এনসিটিএফ বলি আমরা। এই এনসিটিএফ কাজ করে তাদের শিশুদের সুরক্ষা, শিশুদের অধিকার পর্যবেক্ষণ এবং তাদের যে এই বিষয়গুলো নিয়ে অ্যাডভোকেসি করার জন্য। আমাদের সাথে 13টি পার্টনার সংস্থা আছে, একটি ন্যাশনাল অর্গানাইজেশন আছে আইন ও সালিশ কেন্দ্র, এবং অপরাজয় বাংলাদেশ, আপনারাও আমাদের সাথে আছেন। সাথে আছে আমাদের 4টি ইয়ুথ লেড অর্গানাইজেশন, আমরা বলছি যুব সংগঠন। আমরা এই যে এই শিশু কিশোরদের নিয়ে কাজ করছি, কিন্তু সেখানে যদি আমরা শিশু কিশোরদেরকে অন্তর্ভুক্ত করতে না পারি, তাদেরকে আমরা যদি সচেতনতার জায়গায়, দক্ষতার জায়গায় নিয়ে আসতে না পারি, তাহলে আমরা মনে করি আসলে আমাদের কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে অর্জন করা সম্ভব হবে না। সেজন্য আমরা শিশুদেরকে যেভাবে যুক্ত করছি, যুবদেরকে যুক্ত করছি, এবং পাশাপাশি আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আপনারা বলছিলেন যে এলএনউবির কথা বলছিলেন, লিভ নো ওয়ান বিহাইন্ড, যে এসডিজিতে যে কথাটা বলি আমরা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা 16টি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করছি। প্রান্তিক জনগোষ্ঠী, হাওরের কথা বললেন আপনি, সিএসটির কথা বললেন, ব্রথেলের শিশুরা আছে আমাদের সাথে। এভাবে অনেকগুলা প্রান্তিক পর্যায় থেকে শিশু কিশোররা আমাদের সাথে যুক্ত আছে এই প্রকল্পের মাধ্যমে, যাদের আমরা সুরক্ষা, জেন্ডার বেসড ভায়োলেন্স, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করছি। এবং এই যে এসআরএইচআর যে ইস্যুটা নিয়ে আজকে আমাদের সংলাপটা হচ্ছে, এই এসআরএইচআরটা কিন্তু আমাদের প্রজেক্টের একটা মূল ফোকাসের জায়গা। আর আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সারা দেশে আমাদের প্রকল্পের সাথে জড়িত যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো আছে, সেই অর্গানাইজেশন গুলোর মধ্যে একটা কোলাবোরেশন থাকবে, পার্টনারশিপ থাকবে, যাতে তারা আমাদের যে এই এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে একসাথে কালেকটিভ অ্যাকশন নিতে পারে। তাদের মধ্যে অ্যাডভোকেসির জায়গাটা যাতে আমরা একটা স্ট্রং ভাবে নিতে পারি, এবং এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা আমাদের যে ইয়ুথরা আছে, শিশুরা আছে, তাদেরকে আমরা ক্যাপাসিটি স্ট্রেংথেনিং করছি, যাতে তারা নিজেদের পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এই যে উন্নয়নের এজেন্ডার অ্যাডভোকেসি কিন্তু তারা নিজেরাই করবে। তো আমাদের যে অ্যাডভোকেসির কথাগুলো বলছি, যে আমরা যে একটা বাজেট অ্যানালাইসিস করলাম এবং আমরা আজকে সংলাপে বসলাম এবং আমরা চিন্তা করছি শিশু কিশোরদের স্বাস্থ্য নিয়ে, এই যে স্বাস্থ্য নিয়ে এগুলো যদি আমরা অ্যাডভোকেসির জায়গায় অনেক স্ট্রংলি আনতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাজের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা কিন্তু আমরা বাস্তবায়নের দিকে পৌঁছতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ন্যাশনাল লেভেলে না, আমরা একদম কমিউনিটি লেভেল থেকে শুরু করে ন্যাশনাল লেভেল পর্যন্ত প্রত্যেকটা ইস্যুকে তুলে এনে অ্যাডভোকেসির জায়গায় নিয়ে আসে চেষ্টা করছি, যাতে আমাদের এই যে শিশু কিশোররা আছে তারা সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায় এবং শিশু বান্ধব বা কিশোরী বান্ধব স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হয়। এবং এই লক্ষ্যে আমরা আমাদের প্রকল্পের মধ্যে আমরা SDG 3 এবং SDG 5 নিয়ে কাজ করছি। তো এটা যেভাবে জোরদার করছি, আমরা পাশাপাশি আমরা যে শিশুদের যে সুরক্ষা, শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে UNCRC যে অল্টারনেটিভ রিপোর্ট, সেখানে কন্ট্রিবিউট করা, VNR রিপোর্ট যে তৈরি হয়, বা এবার যদিও এটা ওভাবে হচ্ছে কিনা সেভাবে জানা যাচ্ছে না, সেই VNR রিপোর্টে আমরা কন্ট্রিবিউট করা, এবং এই যে SDG 3 এবং 5 এর উপর আমরা 64টি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু যুবদের মাধ্যমে ডাটা কালেকশন করে আমরা একটা সিচুয়েশন রিপোর্ট তৈরি করার চেষ্টা করছি।
তো আমরা আসলে এভাবে কাজ করছি বিভিন্ন লেভেলে, পাশাপাশি আমরা যে সোশ্যাল নর্মস চেঞ্জ করার জন্য কাজ করছি। আমরা বিশ্বাস করি যতই আমরা কাজ করি না কেন, অ্যাডভোকেসি লেভেলে কাজ করি, গভর্নমেন্ট কাজ করুক, আমরা এনজিওরা কাজ করি, যদি সোশ্যাল নর্মসটা ভালোভাবে চেঞ্জ না হয় এবং আমাদের যে মানসিক চিন্তা ভাবনা সেখানে যদি চেঞ্জ না হয়, আমরা কিন্তু আসলে এগিয়ে আসতে পারবো না। আমাদের যে স্টাডি, সেই স্টাডিতে কিন্তু অলরেডি উঠে এসেছে যে সমাজ এবং পরিবার কিন্তু আমাদের যে কিশোরদের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতেও কিন্তু নারাজ। তো এই যে চ্যালেঞ্জগুলো যাতে আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা খুব মানে একটা বলা যায় সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করছি। রাজিয়া, আবার আসবো আপনার কাছে। এবারে হায়াতুল্লাহ স্যার, আপনাকে যেটা বলবো যে আমাদের স্বাস্থ্য সেবা দানকারী সংস্থা এবং এখানে যারা স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন এই ধরনের যে জনবলগুলো আছে, সেখানে প্রশিক্ষিত দক্ষ জনবলেরও ঘাটতি আছে। সেই বিষয়ে আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা কোনো পরিকল্পনা আছে কিনা, অথবা কোনো কাজ হচ্ছে কিনা? আসলে আমি যে মন্ত্রণালয়ে কাজ করি সেটির নাম হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় আসলে এটি সকলের মন্ত্রণালয় এবং সরকারের যে ম্যান পাওয়ার সেটাকে ডিসাইডই করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনারা মানে এটি সকলেই জানেন যে এই বিশ্বময় মহামারী করোনা পরিস্থিতিতে এই এত দ্রুত যে এই শর্ট বিসিএসের মাধ্যমে অলরেডি 4000-এর অধিক ডাক্তার নিয়োজিত হয়েছেন। আরও 42তম বিসিএসের মৌখিক পরীক্ষা হচ্ছে। এবং এই যে সরকারি পর্যায়ে এই যে নার্সদের নিয়োগ দেওয়া হয়েছে, তারপরে আরও সেবা প্রোভাইডারের জন্য স্পেশাল অনুমতি নিয়ে মানে জনপ্রশাসন মন্ত্রণালয় এর পক্ষ থেকে সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য যা যা করণীয় যেভাবে চাহিদা দেওয়া হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় তত দ্রুত সাড়া দিতে চেষ্টা করেছে। এবং আমরা এইটা আমাদের জন্য একটা সুখের কথা। এবং আমরা এটা দেখছি যে পৃথিবীতে যেখানে উন্নত বিশ্ব বেসামাল হয়ে গিয়েছে এই মহামারী পরিস্থিতি সামাল দিতে, সেখানে কিন্তু আমাদের ওই মানে পৃথিবীর উন্নত দেশগুলোতেও দেখা যাচ্ছে যে মানুষকে ওই মাস্ক পরানো যাচ্ছে না। আমি তো দেখি যে আমাদের দেশে মাস্ক পরে না এমন উদাহরণে যেমন আছে, পড়ছেন এমন উদাহরণ আছে, এবং এটি সংখ্যা কম না। এবং আমরা মানে আমাদের জন্য সুখের এবং স্বস্তির কথাও এটি যে ভারতে এত মহামারী লাগার পরেও আমরা কিন্তু এখন পর্যন্ত একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে আছি। এখন এই যে জনবলের যে চাহিদা, এইটি যেহেতু আমাদের জনসংখ্যা ক্রমবর্ধমান, আমাদের এই স্বাস্থ্য সেবা খাতে প্রশিক্ষিত জনবলের চাহিদাও বিস্তর। এটি ঠিক একদিনে তো মানে এইগুলোর হয়তো সমাধান করাও যাবে না। যতটুকু জনবল আছে আমাদের সেই জনবল যদি তাদের সেবাশীল মনোভাব নিয়ে, এই যে সেবা যে একটা এবাদত, সেবা যে একটা পুণ্য কাজ, এরকম একটা মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এইটা হয়তো আমাদের মানসিকতার মধ্যে এই ঘাটতি আছে। আমাদের এই সমাজে বিশেষত যেখানে শিশু এবং কিশোরদের আমরা এই যে যৌন কথাটা, এটি একটি এই শব্দটা উচ্চারণ করতেও কিন্তু আমরা লজ্জা পাই। এটা বাংলা ইংরেজি কেটে দেই, বন্ধ করে দেই, ঢেকে বলে দেই। এবং আমরা যেমন আমার ওয়াইফকে নিজের স্ত্রী বলতে এখন পর্যন্ত আমরা বলি ওয়াইফ, মানে এইখানে যেন একটু অন্য শব্দের সাহায্য নেই। এই যে আমাদের এই শব্দগত, স্যার আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন যে এই যে শব্দের প্রতি মানে একটা লাজুকতা, একটা লজ্জাশীলতা, মানে এই শব্দ দিয়ে আমাদের এই বিষয়গুলো দূর করার জন্য আসলে আরও ব্যাপক ভিত্তিক শিক্ষার প্রয়োজন, যে আমি যেন একটা বিকল্প শব্দ খুঁজে পাই। তো শিক্ষার বিস্তারের সাথে সাথে আমাদের এই বিষয়গুলো হয়তো অ্যাড্রেসড হয়ে যাবে। তবে আমাদের যে প্রশিক্ষিত জনবলের ঘাটতি, এই প্রশিক্ষিত জনবলের ঘাটতি বা অন্যান্য যে জনবলের ঘাটতি, এটি সরকার যথাসাধ্য মানে চাহিদা ভিত্তিক কিন্তু সাড়া দিতে চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে জনপ্রশাসন সহ স্বাস্থ্য মানে মন্ত্রণালয়ের যে দুইটি বিভাগ আছে তাদের অবদানকেও আমরা খাটো করে দেখব না। তারাও যথেষ্ট চেষ্টা করেছেন টু বি রেসপন্সিভ। তা সাইফুল ইসলাম স্যার, আপনার কাছে যদি আসছি, সেটা হলো যে যখন বাজেট করা হয়, আমরা জাতীয় পর্যায়ের বাজেট যখন করি, আমরা অনেক সময় মনে করি যে আসলে বাজেট সব মানুষ, সাধারণ মানুষ বোঝে না। বাজেট শুধু অর্থনীতিবিদ যারা আছেন, অর্থনীতি নিয়ে নড়াচড়া করেন, তারাই শুধু বোঝেন।
কিন্তু এই বাজেট করার সময় এবং বাজেট বরাদ্দ করার সময় আপনাদের কি সবগুলো মিনিস্ট্রিকে সম্পৃক্ত করে করা হয়? কারণ এখানে সমন্বয়হীনতার একটা কথা বলা হচ্ছে। তো এই ব্যাপারে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কি কি উদ্যোগগুলো নেওয়া হচ্ছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উদ্যোগের কথা বলছেন, যে বাজেট করার যে প্রক্রিয়াটা, আমাদের হায়াতুল্লাহ স্যার আছেন, আমাদের স্যাররা আছেন, আপনারাও আছেন, যে বাজেট করার প্রক্রিয়াটি, বাজেট করার দায়িত্ব হলো অর্থ মন্ত্রণালয়ের, এবং তারা কিন্তু কনসালটেটিভ সব মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে, এবং সেটার কিন্তু একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে যে কিভাবে বাজেট করতে হবে, কত পার্সেন্ট কোথায় কাকে ফোকাস করার কথা বলা আছে। স্যার বলেছেন যে এখানে কিন্তু বলাই আছে যে কত পার্সেন্ট টাকা শিশু বা কিশোরদের জন্য রাখা হবে, সেই প্রক্রিয়াতেই করা হয়। কিন্তু অনেক সময় সেটা দৃশ্যমান হয় না। কেন দৃশ্যমান হয় না আমি বলি, যে আমরা যখন শিশু কিশোরদের শিক্ষার বিষয়টা আমরা যদি দেখি, প্রাইমারি স্কুলে আপনি দেখেন যে এই আজকে আপনি যদি চিন্তা করেন যে 2008 থেকে 2021 যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু অনেক বিশাল বড় আপনার একটা পরিবর্তন আসছে। আইনগত বিষয়গুলি আপনি যদি দেখেন, নারীর অধিকার, সুরক্ষা, আপনি প্রথম দেখেন যে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন 96-এ ক্ষমতা আসে, প্রথম ওই যে মহিলা ইউনিয়ন পর্যায়ে মহিলা সংসদ সদস্যদেরকে সংরক্ষিত আসনে প্রথম ছিল। এখন দেখেন ভাইস চেয়ারম্যান আছে, অর্থাৎ স্থানীয় সরকারের পর্যায়ে কিন্তু মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, এবং জাতীয় সংসদেও মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এবং আজকে যে আপনারা ককাস নিয়ে যে মিটিং করলেন, সেখানে কিন্তু আমাদের মাননীয় মহিলা সংসদ সদস্যরা ছিলেন, এবং মহিলাদের একটা ভয়েস কিন্তু রেজ হয়েছে। তা আমরা মনে করি যে আমাদের বাজেটে এই শিশু এবং কিশোরদের বিষয়টা ফোকাস থাকে, এই জন্য যে আমরা প্রায় 1 লক্ষ মানে এতিমখানা যেটাকে বলি আমরা ক্যাপিটেশন গ্র্যান্ট দেই। তাছাড়া আমাদের প্রায় 6000 এই যে শিশু কিশোরদের যে আমাদের যে শিশু যে নিবাসগুলি আছে, সেখানে আমরা সেবা দিচ্ছি, প্রতিবন্ধীদেরকে আমরা সেবা দিচ্ছি, এবং তাছাড়াও আমরা শিশু কিশোরদেরকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের মাধ্যমে সেবা দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ, বা যেটা বললো যে আমরা যে কথাটি বলি যে আমরা স্বামী নিগৃহীতা, আপনি দেখবেন যে বা প্রায়ই দেখা যায় ডিভোর্স হয়ে যাচ্ছে খুব অল্প বয়সে। এবং আমাদের যে একটা জিনিসে আমরা লক্ষ্য করবেন যে আমরা সব জায়গায় অগ্রগতি হলেও মাতৃমৃত্যুর হারের অগ্রগতি একটু কম ছিল। এটার কারণ কিন্তু বেসিক্যালি এই জায়গাটা, এই যে আর্লি ম্যারেজের বাল্যবিবাহের কারণ, ওই জায়গাতে গভর্নমেন্ট যতই চেষ্টা করেছে সেই বয়সটাকে বাড়ানোর চেষ্টা হয়েছে, বাড়ছে, কিন্তু সেটা ইনক্রিমেন্টাল রেট অন্যান্য ক্ষেত্রের অগ্রগতির চেয়ে একটু কম। তো এই জায়গাতেও আমরা এসেছি, এবং এটার জন্য একটা একটা সচেতন নারী সমাজ দরকার। আপনি যদি দেখেন যে এই গভর্নমেন্টের সময় প্রথম প্রাথমিক আমাদের ছিল যে আমরা আলোর পথে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা নন ফর্মাল এডুকেশন শুরু করেছিলাম, তারপর স্টাইপেন্ড প্রকল্প আসছে। আপনি দেখবেন একটা গার্লস স্কুলের সামনে একটা ছোট্ট কসমেটিক স্টোর আছে, বাচ্চারা ওখানে কিন্তু লিপস্টিক কিনে, একটা জিনিস তার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, চাহিদা তৈরি হচ্ছে। আগে যেরকম বাবা বা ভাইয়ের উপরে ছিল, আছে কিন্তু ভাই আর বাবার উপরে না। গাউসিয়া মার্কেটে দেখবেন যে আমাদের ছোট ছোট মেয়েরা কিনছে। আবার যদি আপনি আরেকটু যদি সামনের দিকে এগিয়ে যান, তাহলে দেখবেন যে এখন তো আপনি এইবার এই গভর্নমেন্ট স্যানিটারি নেপকিনের উপরে আপনি দেখেছেন যে এই বাজেটে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ক্ষেত্রে আপনার রেয়াত দেওয়া হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে স্যানিটারি নেপকিনটা সহজলভ্য হবে, তবে সরকারি সব জায়গায় এগিয়ে যাবে এটা কিন্তু না। আমরা যদি সিএসআর যদি করে, এখন যদি আপনার একটা যারা এই স্যানিটারি নেপকিন তৈরি করে বা তারা তৈরি করে, তারা যদি ঘোষণা করে যে না, যদি কিশোরীরা এটা কিনে তাহলে আমি 10 টাকা কম নিব, বা আমি যদি স্কুলে যদি এই জিনিসটাকে সহজলভ্য করা যায়, তাহলে কিন্তু এই জিনিসটা অ্যাডভোকেসিটা যেন স্যার আমাদের আপা করছেন, যে এই জায়গাতে যদি হয় এবং সেটা যদি পারিবারিক শিক্ষার মধ্যে থাকে, আমরা বলতেছি যে ফ্যামিলি বেসড কেয়ার যেটা বলি, যে সেইখানে যদি আলোচনা হয় বাবা মার সাথে, সেটা কিন্তু স্যার এখানে আমি আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যে আমাদের গবেষণায় যেটা বলা আছে যে আমাদের অনেকগুলো কিন্তু স্বাস্থ্য খাতে অনেক বড় বড় প্রজেক্ট নেওয়া আছে, সেই জায়গা থেকে আসলে আমরা এটাকে ত্বরান্বিত করার জন্য কি করছি? না, এটার জন্য ত্বরান্বিত করার জন্য কিন্তু আপনি এখন কিন্তু গভর্নমেন্ট যে কোনো বিষয়ে প্রকল্প গ্রহণ বা অর্থ ছাড়ের কথা যেটা কথাটা বলে, এখন কিন্তু আমাদের আপনার সফটওয়্যার বেসড হয়ে গেছে। যখন পিডি আমার কাছে কিন্তু ফাইলের জন্য আসে না, তার টাকা কিন্তু চতুর্থ কিস্তির টাকা অটোমেটিক ছাড় হয়ে গেছে।
তার মানে এটা আপনার কম্পিউটার টু কম্পিউটার অনলাইনে যাচ্ছে, অনলাইনে টাকাটা আচ্ছা। তার যে বরাদ্দ সে কিন্তু আমার কাছে আসতে হয় না যে স্যার এই তৃতীয় কিস্তি খরচ করেছি, চতুর্থ কিস্তি। এটা একটা কথা। আরেকটা বিষয় হলো যে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আগে কিন্তু ফিজিবিলিটি স্টাডি ছিল না, এখন কিন্তু সরকার বলছে তুমি ফিজিবিলিটি স্টাডি করো, আসলে তার প্রকল্পটা তুমি নিচ্ছ কিভাবে সেই জিনিসটা আগে দেখো। আমার মনে হয় যে আগে প্রকল্প গ্রহণ এবং সমাপ্তির পর্যায়ে যে বিষয়টা ছিল, এখন কিন্তু সরকার বারবার বলছে যে আর প্রকল্প মেয়াদ বৃদ্ধি পাবে না, অর্থাৎ তোমাকে টাইমলি তোমার কাজটা শেষ করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয়ত হলো যে প্রকল্প তোমাকে গ্রহণ করতেই হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে সিবিওর একটা ভালো ভূমিকা আছে। আপনারা যারা আছেন, যারা মানে সোশ্যাল সোসাইটি অর্গানাইজেশনগুলো যদি আরো যদি আজকে যে এই যে আপনারা আমাকে দেখেছেন, আমি কিন্তু এখানে স্টিমুলেটেড হলাম এবং আমি কিছু ইনফরমেশন পেলাম আপনারা কি চাচ্ছেন। আমি সরকারকে এই যে ইনফরমেশনগুলো কিন্তু আমার মাথার মধ্যে কাজ করবে, আমি কালকে যখন নথিতে লিখবো তখন আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখন কিন্তু মাতৃ শিশু নিয়ে হাসপাতাল করছে এবং আমাদের কাছে যারা এই ধরনের প্রজেক্ট নিয়ে আসে আমরা কিন্তু সেগুলিকে এনকারেজ করি। এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কিন্তু মহিলা। তো গভর্নমেন্টের ইন্টেনশনটা কি বা সরকারের ইচ্ছাটা কি এটা কিন্তু স্পষ্ট, যে মেয়েদের সমস্যাটা একটা মেয়ে যেভাবে বুঝবে একটা ছেলে কিন্তু বুঝবে না। কিন্তু এখন ক্ষেত্রে বললো ওই যে বললাম যে আমরা সোসাইটির যেই জায়গাটায় আঘাত করতে হবে সেই জায়গাটা ভেঙে দিতে হবে, সেই শৃঙ্খলটাকে আপনাকে মানে একদম চুরমার করে দিতে হবে, যেখানে ছেলে মেয়ে। আবার আপনার কাছে আসবো হয়তো শওকত আলী স্যার, আপনার কাছে আমার মনে হয় যে এটা খুব একটা বড় ধরনের বাংলাদেশের জন্য ইস্যু, সেটা হলো যে ডিজিটালাইজড বাংলাদেশ। এখন যে টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে, ডিজিটালাইজড হয়েছে, তাতে করে আমরা কিন্তু খুব আশাবাদী, আলোর ঝলকানি আমরা চারিদিকে দেখছি। আবার কিন্তু আমরা একটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি, সেটা হলো মাদক ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার মাদকের পাশাপাশি আমরা উগ্রবাদী ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করছে, সমাজে একটা অস্থিরতা তৈরি করার জন্য। সেই জায়গায় বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্বের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, যে মূল্যবোধগুলো আমরা আসলে আমাদের শিশুদের, আমাদের কিশোর কিশোরীদের মাঝে তৈরি করে দেব, যাতে করে তারা আসলে আগামী দিনের সেই মূল্যবোধগুলোকে শক্ত করে ধরে রাখে। এই জায়গাতে কোথায় যেন মনে হয় যে মূল্যবোধের একটু চর্চা, এটাকে এগিয়ে নেওয়ার জায়গাটা আমাদের খুব সীমিত হয়ে আসছে। এই জায়গাটায় আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যথেষ্টভাবে চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করার। সেটি হচ্ছে যে আমাদের যেসব সংস্কৃতি প্রতিষ্ঠান আছে, সংস্কৃতি চর্চা করে, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আমাদের যে, আবারও বলি যে আমাদের যে সংগঠনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে বিভিন্ন শিশু কিশোরদেরকে যে সমস্ত শিল্পের বিভিন্ন যে শাখায় তাদেরকে চর্চা করা, প্রশিক্ষণ দেওয়া, এগুলো আমরা করছি। এর সাথে সাথে মহিলা বিষয়কের একটি ভালো পেপার তৈরি হচ্ছে, যেখানে আমারও কিছু অংশগ্রহণ ছিল, যে অ্যাডোলেসেন্স ক্লাব করার জন্য কিন্তু এটা নরমালি বাংলাদেশে কিন্তু প্রতিটা বেসরকারি সংগঠন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং মিনিস্ট্রিগুলো সবার কিন্তু এই কিশোরী ক্লাব বা কিশোরী ক্লাব, এটা কিন্তু একটা বাংলাদেশের ট্রেন্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং এটিকে ওখানে বলা হচ্ছে যে প্রত্যেক স্কুলে হতে হবে। আমরা যদি প্রতি স্কুলে করি তাহলে একটা বিষয়ে দৃষ্টিভঙ্গির যে বিষয়টি, যেটি আপনার কথায় উঠে এসেছে যে এই চ্যাপ্টারগুলো বাসায় পড়ে আসো, ওই জায়গাটায় কিন্তু স্কুলকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে শিক্ষকদের মধ্যে ওই চেতনার যে ফাঁকটা ওটি কিন্তু কিছুটা সরে আসবে। সুতরাং আমরা ওই জায়গাটায়ও জোর দিতে পারি। আর সমাজে একটি যদি এই সচেতনতার জন্য একটি আন্দোলন হিসাবে আমরা নিতে পারি, সবাইকে নিয়ে, সিভিল সোসাইটি, গভর্নমেন্ট এবং আদার্স যারা আছে সবাইকে নিয়ে, তাহলে আমার মনে হয় সোশ্যাল মুভমেন্টের দিকে আসলে আমাদেরকে যেতেই হবে যদি আমরা সবাইকে সম্পৃক্ত করতে চাই। ডক্টর ফেরদৌসী, আপনার কাছে আমার কথা যে এই যে SRHR কি আমরা এখন কথা বলছি, প্ল্যান ইন্টারন্যাশনাল যে গুরুত্বটা দিচ্ছে, এই যে আমরা ফাইন্যান্সিয়াল যে অ্যানালাইসিসটা করলাম, এটার উদ্দেশ্যটা আসলে কি ছিল? আপনারা কি ইন ফিউচারে you want to contribute to government, you want to contribute more in the country, you want to contribute more in the child-led organization,
কিভাবে আপনারা এগোবেন? ধন্যবাদ আপা, মানে অনেক সুন্দর একটা বাস্তব ধর্মী একটা প্রশ্ন যে আমরা ওয়াইমুভ প্রজেক্টের আওতায় আমরা এই কাজটা করেছি এবং কাজটা করার উদ্দেশ্যটা কিন্তু আমাদের প্রকল্প ম্যানেজার রাজিয়া আপা বলেছেন যে আমরা আসলে অ্যাডোলেসেন্টদের চাহিদাটা নিরূপণ করি এবং চাহিদাটা নিরূপণ করে সেই চাহিদাটা গ্যাপ কোথায় আছে সেই গ্যাপটা তুলে ধরে পলিসি ডায়ালগ করা, মানুষ মানে পলিসি লেভেলে যারা আছে তাদেরকে সেন্সিটাইজ করা হলো আমাদের একটা মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যটাকে মাথায় রেখেই কিন্তু আমরা এই বাজেট অ্যানালাইসিসটাকে ধরেছি যাতে করে আজকে আমরা 3টা মিনিস্ট্রির সাথে কথা বলতে পেরেছি এবং মানে এই মাসে আরো কয়েকটা প্রোগ্রাম আপনি করছেন, আরো হবে, যেখানে আমার বিশ্বাস যে প্ল্যান ইন্টারন্যাশনাল এই যে স্টেপটা নিল যে বাজেট অ্যানালাইসিস করলো যে মানে যৌন প্রজনন, স্বাস্থ্য, শিশু কিশোর, যুব নারীদের জন্য এডুকেট বাজেটিংটা আছে কিনা, যে বাজেটটা হলে তারা গুণগত মানসম্পন্ন অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি সেবা পাবে। এবং আপনাদের আলোচনা থেকে সুন্দর সুন্দর অনেক পয়েন্ট আসছে, শুধু সেন্টারগুলো শুধু হসপিটালেই না, আমাদের স্কুল যে স্কুল কলেজে মাদ্রাসা যে সংগঠন মাদ্রাসায় কিন্তু অ্যাডোলেসেন্ট কর্নার জন্য আমাদের এই স্টাডিতে বলা হয়েছে যে স্কুলে যে তারপরে স্কুলে কাউন্সিলর দেওয়ার কথা বলা আছে, সোশ্যাল ওয়ার্কার দেওয়ার কথা বলা আছে, সোশ্যাল ওয়ার্কার একটা অ্যাডোলেসেন্ট কর্নার এবং সেই অ্যাডোলেসেন্ট কর্নারের সাথে বলা হয়েছে যে অ্যাডোলেসেন্ট কর্নার এবং যে হেলথ যে প্রোভাইডার তাকে একটা ক্যাম্পেইনের জন্য যুক্ত করে দেওয়া এবং এই যুক্তটা করার জন্য আমাদের যে স্কুলে প্ল্যান ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে এডুকেশন মিনিস্ট্রির সাথে কাজ করছে এবং সেখানে জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল, যে এই যে এতক্ষণ ধরে আমরা বললাম যে এই যে সেন্সিটিভ কথা আমরা বলি না বা টিচাররা বলে যে বাসায় নিয়ে পড়ে নাও, তো আমরা প্রতিটা স্কুলের টিচারদেরকে 5 দিনের ট্রেনিং দিই এবং তারা গিয়ে তখন মানে জেমসের 2 বছরের একটা কারিকুলাম, তারা কি করে 13টা করে সেশন, ওরা কিন্তু স্টুডেন্টদেরকে সেটা পড়ায় এবং সেই পড়ানোটাকে বেস করে অ্যাডোলেসেন্ট কর্নারটাকে ইকুইপ করা, সো দ্যাট তারা যেটা শিখে তারা যেন অ্যাডোলেসেন্ট কর্নারে গিয়ে এটাকে প্র্যাকটিস করতে পারে। এবং এই সব জিনিসের জন্য বাজেট দরকার এবং বাজেটের সেই কারণে আমরা কিন্তু আমাদের স্টাডিতে এটা খুব মানে নিরূপণভাবে উঠে আসছে যে এই কোঅর্ডিনেশনটা 15টা মিনিস্ট্রির কোঅর্ডিনেশন কত জরুরি, যেটা নাকি প্ল্যান মনে প্রাণে বিলিভ করে এবং বিলিভ করার জন্যই কিন্তু সময় উপযোগী একটা স্টাডি করার জন্য আমরা ধাপটা নিয়েছি, যাতে করে সমস্ত মিনিস্ট্রিরা সেন্সিটাইজ হয়, পলিসিগুলো আমাদের যুব কিশোর এবং যুব নারীদের উপযোগী হয়, যাতে করে তারা যখন যে স্বাস্থ্যসেবাটা চাবে বা যে ধরনের শিক্ষা চাবে বা যে ধরনের অধিকারটা চাবে এটা যেন তারা নিশ্চিতভাবে উপভোগ করতে পারে, চাহিদা অনুযায়ী ওদের ডিমান্ড অনুযায়ী যেন আমরা সেবাটা দিতে পারি এবং সেবাটা পাই। এবং স্যার অনেক সুন্দর মতো মানে আমাদের জনসংখ্যার যে সার্ভিস প্রোভাইডারের কথাটা বলেছে, একটা কথা আমার মনে হয় এখানে আমাদের সবার মানে বলা উচিত যে দক্ষ জনবল কিন্তু আমরা পাচ্ছি এবং প্রশিক্ষিত এবং মানে মোটিভেটেড, যেটাকে আমি বলি যে তাদের প্রজনন স্বাস্থ্য এটা একটা সেন্সিটিভ ইস্যু যেহেতু, এবং সেইখানে কিন্তু একটা বিশেষ ধরনের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটা কারিকুলাম তৈরি করেছে অবশ্যই আপা, এবং সেই কারিকুলামটা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একদম প্রান্তিক পর্যায়ের যে সেবা প্রদানকারী তাদেরকে কিভাবে এটার মধ্যে এনে তাদেরকে সেন্সিটাইজ করবে, তারা যদি কিশোরীরা এসে কোনো যদি কথা বলে কিভাবে শুনবে, কিভাবে কাউন্সেলিং করবে, তাদেরকে কিভাবে বলবে, তথ্যটা দিবে, এই ব্যাপারে কিন্তু আপা আমরা কাজ করছি। এবং প্ল্যানের লক্ষ্য হলো যে এই যে সেবা প্রদানকারী অর্গানাইজেশন শুধু একা, যেটা স্যার বললেন যে সরকার একা পারবে না, এবং বাজেটের বেলায় যেটা আর কি আমরা দেখেছি যে আমাদের অ্যানালাইসিসে বাজেটে কিছু ঘাটতি আছে, তো আমাদের এটাও এক সেন্সিটাইজেশনের কাজ যে ডোনার যারা আছে, ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, তারা যেন সবাই এই মানে অ্যাডোলেসেন্ট হেলথের যে স্ট্র্যাটেজিটার অ্যাকশন প্ল্যানটা হয়েছে সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য সবাই যেন এগিয়ে আসে। কারণ একটা কথা বলে আমি আপনার শেষ করতে চাই যে আমরা 2010 সালে অ্যাডোলেসেন্ট স্ট্র্যাটেজিটা তৈরি করেছি, 16 সালে সেটাকে আবার রিভাইজ করেছি 17 থেকে 30-এর জন্য। অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি সেন্টার কিন্তু এখনও আমরা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হসপিটাল, এমসিডব্লিউসি এবং ইউনিয়ন কেন্দ্রগুলোতে কিন্তু এই স্বাস্থ্য বান্ধব মানে অ্যাডোলেসেন্ট বান্ধব স্বাস্থ্য যেটাকে বলি আমরা, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা। এবং
আমাদের 5,000-এরও বেশি কিন্তু ফ্যাসিলিটি আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত মানে 1300-র মতো ফ্যাসিলিটিকে আপগ্রেড করতে পেরেছি। আপ অ্যান্ড রানিং। তো আমার যেটা রিকোয়েস্ট যে এই যে মানে এই সরকারকে সাথে করে কমপ্লিমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্ট করে সামনে এগিয়ে নিয়ে এই পুরো ফ্যাসিলিটিগুলোকে যদি আমরা আপগ্রেড করতে পারি, তার সাথে কিন্তু যে আরবানের জন্য এলজিআরডির অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু, তো আমার মনে হয় সম্মিলিত প্রয়াসটা যদি আমরা অব্যাহত রাখি এবং প্ল্যানের সেটাই আসলে গোল, যে এই প্রয়াসটা যেন চালিয়ে যাই। এবং তার মানে আমি যেটা বুঝবো যে আমরা যে স্টাডিটা করেছি এটা আসলে আমরা যে কোনো কাজের জন্য আমার জন্য তথ্য উপাত্ত দরকার, একদম এটা আমাদের একটা প্রমাণ যে আমাদের এটা আছে, এই কাজগুলোতে আমাদের এই এই গ্যাপস আছে, এটাকে আমাদের শূন্যস্থান পূরণ করার মতো এই কাজগুলো আমাদের একসাথে করতে হবে। সে কাজটি প্ল্যান ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে সরকারের সাথে বেসরকারি সংগঠনগুলোর সাথেও কাজ করবে। আমি রাজিয়ার কাছে আর একবার যাব। রাজিয়া, যে ওয়াইমুভ প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টে আপনাদের তো ইউথ লিড অর্গানাইজেশনগুলোর সাথেও কাজ করছেন, ইউথদের সাথেও কাজ করছেন, আপনারা এটার ইম্প্যাক্টটা কি দেখতে চান? সোজা কথায় যদি বলি, আমরা আসলে তাদেরকে অ্যাক্টিভ সিটিজেন হিসেবে আমরা গঠন করতে চাই, তৈরি করতে চাই। আমরা চাই যে এই প্রকল্পের মাধ্যমে যতগুলো ইয়ুথ আমাদের সাথে সম্পৃক্ত আছে, মোর দেন 10,000 ইয়ুথ আমাদের সাথে কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে সম্পৃক্ত আছে, তাদের জীবনে পরিবর্তন আনতে চাই। আমরা চাই যে তারা তাদের অধিকার সমূহ বুঝবে, জানবে এবং তাদের অধিকার সমূহ বাস্তবায়নে তারা কাজ করবে, তারা নিজেরা পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করবে। এবং আমরা অলরেডি বলেছি কান্ট্রি স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা 2030 আমরা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ অলরেডি নিয়েছি, সেখানে কিন্তু আমরা বলছি আমরা গার্লস রাইটস, জেন্ডার ইকুয়ালিটি এগুলো নিয়ে কাজ করছি, এসআরএইচআর নিয়ে কাজ করছি। তো এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ যত রকমের তথ্যপত্র দিয়ে সহযোগিতা করা, যত রকমের দক্ষতা দিয়ে সহযোগিতা করা সবগুলো করছি। এবং ওয়াইমুস প্রকল্পের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সেই জায়গাটা কিন্তু কাজ করছি। তাদের কিছু অর্গানাইজেশন আছে, তাদের ডিস্ট্রিক্ট লেভেলে, ন্যাশনাল লেভেলে কিছু অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা একটা আইডিয়াল অর্গানাইজেশনে গড়ে তুলতে পারি, সেই জায়গায় কিন্তু আমরা যথেষ্ট সাপোর্ট দিচ্ছি। জ্ঞানগত, দক্ষতাগত, তথ্যপত্রগত এবং ফাইন্যান্সিয়াল সব রকম তথ্য দিয়ে সাপোর্ট দিয়ে আমরা তাদেরকে একটা ভাইব্রেন্ট জায়গায় পৌঁছে দিতে চাই, যাতে তারা সমাজে একটা নাড়া দিতে পারে। আমরা যে বলছি ভাইব্রেন্ট সিভিল সোসাইটি, সেই জায়গাটাকে আমরা আসলে তাদেরকে দেখতে চাই। এবং আমাদের যে ইয়ুথরা আছে তারা কিন্তু নিজেরাই নিজেদের ক্যাম্পেইন গুলো তৈরি করছে। এই যে সোশ্যাল নর্মসের চেঞ্জের ক্ষেত্রে সব জায়গাগুলোতে ক্যাম্পেইন আইডিয়াগুলো তারা জেনারেট করছে, তারা সেগুলো নিয়ে বাস্তবায়িত করে আমরা পজিটিভ মেসেজগুলোকে পৌঁছে দিতে চাই অসংখ্য তরুণের মাঝে, সমাজের আনাচে কানাচে। এটাই আমাদের আসলে আপাতত। ধন্যবাদ রাজিয়া। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। দর্শক, আমরা জানি যে এই দেশটা আমাদের দেশ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ এবং এটা তারুণ্যের দেশ। দেশটাকে আমরা অনেক ভালোবাসি এবং এই দেশটাকে স্বাধীন, সমৃদ্ধ, সোনার বাংলা দেখার জন্য প্রতিটা শিশু, তরুণ, তরুণী সবাইকে আমাদেরকে তৈরি করতে হবে মূল্যবোধের জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে। তাদেরকে শিক্ষিত, দক্ষ, উৎপাদনক্ষম সুনাগরিক হিসাবে তৈরি করতে পারলেই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ পাবো, আমাদের সোনার বাংলাদেশ পাবো। সেই সোনার বাংলাদেশ তৈরি করার জন্য শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, শুধুমাত্র সরকারি যারা আছেন, তারা এককভাবে আসলে অনেক কিছুই অর্জন করতে পারবেন না। সে জায়গায় বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ব্যক্তি, আমরা যে যেখানে আছি, আমাদের স্ব জায়গা থেকে স্ব সক্ষমতা দিয়ে আমরা সবাই মিলে যদি কাজ করি আমাদের দেশটার পরিবর্তন আনার জন্য, তাহলে দেশে আমরা একটা আমূল পরিবর্তন আনতে পারবো। এই আশাবাদ রেখে আজকে আমরা যারা উপস্থিত এখানে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কোভিডকালীন সময়েও আমরা একসাথে হয়েছি এবং আমাদের তরুণদের জন্য একসাথে হয়েছি, একসাথে বসে কথা বলছি তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ভবিষ্যতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।